মুভির শুরুতেই আমরা ললিতা নাটিয়ালকে দেখতে পাই, যাকে শর্টকাট সবাই ডাকে নটি। এখানে নটি রাতে একটা পার্টিতে যাওয়ার জন্য তার এক বন্ধুকে ডাকতে এসেছে। আর সে যাকে ডাকতে এসেছে তার সে বন্ধুটির নাম হচ্ছে সুশীল কুমার পাত, যাকে সংক্ষেপে সবাই ডাকে এসকে। ততক্ষণে সেইখানে তাদের আরও একজন বন্ধু এসে হাজির হয়, আর এর নাম হচ্ছে মহান ত্রিপাঠী। ত্রিপাঠী, নটি, এসকে তিনজন তারা জানে জিগার বন্ধু, মানে এই গ্রামে তাদের বন্ধুত্বের ওপর আর কিছুই নেই। তো আজ সকাল সকালই তাদের এলাকায় একটা প্রতিযোগিতা ছিল, যেটা প্রতি বছরই হয়ে থাকে। প্রতিযোগিতাটা ছিল কিছুটা এরকম, মূলত কয়েকটা গ্রাম মিলে প্রতি গ্রাম থেকে এক একজন করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এরপর একটা চাকার ভিতর দিয়ে নির্দিষ্ট দূরত্ব থেকে তীর মেরে সে চাকাটার ভিতর দিয়ে পার করতে হয়। যে এলাকার লোক এটা করতে পারে, ওই এলাকায় ওই দিন থেকে 6 মাসের জন্য বিদ্যুতের বিকল্প জেনারেটর একদমই ফ্রিতে দেওয়া হয়। মানে 6 মাস জেনারেটর চলবে আরামসে, কোনো প্যারা নেই। তো এসকেদের এলাকা থেকে প্রতি বছর এসকে এই কম্পিটিশনে অংশগ্রহণ করত। এই বছরও সেম। তীরধনুক হাতে নিয়ে নিশানা লাগাতেই তীর একদম বরাবর গিয়ে নিশানা লাগে। অর্থাৎ প্রতি বছরের মতো এবছরও এসকে জিতেছে, যাতে এলাকার সবাই তো এসকে নিয়ে মহা খুশি। এরপর ওই দিন রাতে 3 বন্ধু মিলে তাদের পছন্দের জায়গায় বসে পার্টি করছিল। এখানে আমরা তাদের এক একজনের প্রফেশনের ব্যাপারে জানতে পারি। প্রথমে আসি এসকের কাছে। এসকে ছিল একজন ছোটোখাটো লয়ার। বিভিন্ন তেরা টাইপের লুক আছে না, তাদের থেকে সে উল্টো তেরামি করে টাকা কামায়। এরপর ত্রিপাঠীর ব্যাপারে বলতে গেলে সে বর্তমানে কিছু করে না তো ঠিক, কিন্তু তার স্বপ্ন একটা প্রিন্টিং ফ্যাক্টরি খোলা, যার জন্য অবশ্য সে লাইসেন্সও পেয়ে গেছে। অর্থাৎ অলরেডি কাজ এক ধাপ শুরু হয়ে গেছে। নটি অর্থাৎ ললিতা, সে একটা টেইলারের মধ্যে ফ্যাশন ডিজাইনিংয়ের কাজ করে। ব্যাস এটাই হচ্ছে তাদের 3 জনের প্রফেশন। ছোটোবেলা থেকে তারা 3 জন একসাথে আছে। 3 জনই তারা একজন একজনকে অনেক ভালোবাসে। তো তাদের এলাকায় মেন একটা প্রবলেম ছিল ও যে আমাদের বর্তমানের অবস্থা আর কি, বিদ্যুতের ঠেলাঠেলি। যাই হোক, 3 বন্ধু মিলে পার্টি শার্টি করার পর বাসার দিকে রওনা দেয়। তারপর সিন শিফট হয় পরবর্তী দিন সকালে। এইখানে আমরা এসকের বাবাকেও দেখতে পাই। এসকের মা অবশ্য বেঁচে নেই। তার বাবা চাইছিল সে আরও একটি বিয়ে করবে, কিন্তু এসকের কথা অলরেডি তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আর এই বয়সে এসে সে নাকি বাবার বিয়ে খাবে। বাবাকে কথা শুনিয়ে দিয়ে সে বেরিয়ে যায়। প্রতি বছরই এসকে নটিকে কিছু না কিছু একটা গিফট করত। এবছরও সেম। আজ সে অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে আসে নটির জন্য, যেটা পেয়ে নটি অনেক হ্যাপি। এরপর আমাদের নটির ফ্যামিলিকেও দেখানো হয়। নটির ফ্যামিলিতে ছিল তার দাদি, তার মা, তার বাবা বেঁচে নেই। এদিকে মেয়ে যেহেতু বড় হয়েছে, তাই প্রত্যেক দিনই মায়ের কাছ থেকে তাকে বিয়ের জন্য খ্যাঁটখ্যাঁট এইগুলো শুনে যেতে হয়। তবে দাদি তাকে সব কিছুতে সাপোর্ট দেয়। তার দাদির কথা, এসকে অথবা ত্রিপাঠী, এই দুজনের মধ্য থেকেই তুমি কেউ একজনকে লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করো, কারণ তাদের সাথে সে ছোটবেলা থেকে মিশে আসছে, তাদেরকে সে ভালো মতো চেনে। অন্যদিকে আমাদের ত্রিপাঠীর পরিবারের সাথে পরিচয় হয়। তার ফ্যামিলিতে ছিল তার বাবা আর তার মা। ত্রিপাঠী যাই করে না কেন, তার বাবা তাকে একদম ফুল সাপোর্ট দেয়। সাথে ত্রিপাঠীও তার বাবাকে অনেক ভালোবাসে, সবসময় বাবা মায়ের কথা শুনে চলে। যেহেতু আর কিছুদিন পরেই ত্রিপাঠীর ফ্যাক্টরি ওপেন হতে চলেছে, তাই এই বিষয় নিয়ে তারা সবাই অনেক হ্যাপি। সিন শিফট পরবর্তী দিন ওইখানে, যেখানে ত্রিপাঠীর ফ্যাক্টরিটার কাজ চলছিল। ত্রিপাঠী আজ নটিকে এখানে নিয়ে এসেছে তাকে তার ফ্যাক্টরিটা কীরকম তৈরি হচ্ছে ওইটা দেখানোর জন্যই। অবশ্য একটু পর সেইখানে এসকের আসার কথা। তো ত্রিপাঠী নটিকে তার পুরো ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, কোথায় কি হবে, কোন মেশিনটা বসবে, এই সব কিছু আর কি। ওইদিকে অন্যদিকে আমরা এসকে দেখতে পাই, যে কিনা এবার চুনা লাগানোর জন্য একটা বিস্কিট কোম্পানিতে গিয়ে হাজির। সাথে করে কিছু বাচ্চা পার্টিও নিয়ে এসেছে। এসে বলতে শুরু করে, তোমরা এখানে যে জিনিসগুলো তৈরি করছো বাচ্চাদের জন্য, সেগুলো অনেক ক্ষতিকর। তো যদি কুটকাচারির চক্র চালাতে না চাও, তাহলে আমার পকেট একটু গরম করে দাও, তাহলে বেঁচে যাবে। না হলে এমন কেস লাগিয়ে দিব, কুটের চক্কর কাটতে কাটতে জীবন পার হয়ে যাবে। তো এভাবেই এইসব বলে টলে মূলত সে এই লোকগুলোর কাছ থেকে টাকা কামাতো। প্রতিবারই এরকম কাউকে না কাউকে সে স্বীকার করত। এইখান থেকে এসকে সুজা নটিদের সাথে গিয়ে দেখা করে ত্রিপাঠীর ফ্যাক্টরিতে। আসা মাত্রই নটি তো এসকের উপর রেগে যায় যে তোমার আসার কথা কখন আর তুমি এলে কখন? আমি এখানে এসেছি 1 ঘন্টার উপর হয়ে যাচ্ছে। এসকে বলে, কই, আমি তো ঠিক টাইমে এসেছি, ত্রিপাঠী আমাকে এই টাইমে তো আসতে বলেছে। এইখানে আমরা একটা বিষয় বুঝতে পারি, ত্রিপাঠী আসলে এসকে ভুল টাইমই বলেছে, কারণ সে নটিকে পছন্দ করত। তার সাথে একটু বেশি সময় কাটানোর জন্যই সে ত্রিপাঠীকে একটু বাড়িয়ে টাইমটা বলে। যাই হোক, এই বিষয়ে তেমন মাথা না দিয়ে তারা তাদের কাজ করে যায়। এইভাবেই দেখতে দেখতে ওই দিনটা চলে আসে, যেখানে আজ ত্রিপাঠীর ফ্যাক্টরিটা ওপেনিং হতে যাচ্ছে। সবাই এসে একদম ধুমধাম নাচাগানার মধ্য দিয়ে ফ্যাক্টরিটার ওপেনিং করে। অবশ্য জোস একটা গান ছিল। তারপরের দিন থেকেই ফ্যাক্টরির কাজ শুরু হয়, আর কয়েকদিনের মধ্যেই ত্রিপাঠীর এই ফ্যাক্টরিটা অনেক নাম কামাতেও শুরু করে দেয়।
দিনরাত সবাই মিলে ফ্যাক্টরিতে অনেক অনেক পরিশ্রম করে, কারণ কাজের চাপও ছিল ওই রকমই, যেখান থেকে ত্রিপাঠীও ধীরে ধীরে সফলতার দিকে এগোতে শুরু করেছে। তবে একটা সমস্যা, ও যে বলেছিলাম না, এলাকায় কমন একটা সমস্যা, বিদ্যুতের ঠেলাঠেলি, ওটা তো লেগেই ছিল। তাই এর জন্য অবশ্য ত্রিপাঠীকে এক্সট্রা জেনারেটর খরচও বহন করতে হচ্ছিল। তবে এটা তেমন একটা বিষয় না, সব মিলিয়ে তার ফ্যাক্টরি ভালো যাচ্ছে। তো অন্যদিকে আমরা দেখতে পাই নটির মা এবার নটির বিয়ের জন্য একটা পাত্র দেখেছে, যে কিনা আজ নটিকে দেখতে এসেছিল। এখন এই বিষয়টা নটির দাদি সুন্দর করে মেসেজ করে জানিয়ে দেয় এসকে এবং ত্রিপাঠীকে। ব্যাস, তারপর কি আর, ত্রিপাঠী এবং এসকে সেখানে এসে হাজির। এসে ওই পাত্রটাকে ধরে বলতে শুরু করে, আবে তুই আবার কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি? অলরেডি আমরা দুজন লাইনে দাঁড়িয়ে আছি, তুই কিনা লাইন ক্রস করে আমাদের মাঝখানে এসে ঢুকে পড়ছিস। এভাবে ভালো মতো আপ্যায়ন করে লোকটাকে অপমানের সহিত সেখান থেকে তারা তাড়িয়ে দেয়। তারপর দুজন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ড্যান্স দিতে শুরু করে। তো এইভাবেই চলছিল আর কি তাদের দিনকাল। ত্রিপাঠীর ফ্যাক্টরিও দিন দিন সফলতার চূড়ায় পৌঁছাচ্ছে। অল্প সময়ের মধ্যে এত বড় একটা ফ্যাক্টরি দাঁড় করানোতে ত্রিপাঠী এর জন্য অ্যাওয়ার্ডও পায়। কিন্তু এরপর থেকে শুরু হয় আসল সমস্যা, যেটা ছিল কারেন্ট বিল নিয়ে। ফ্যাক্টরি চালু করতে প্রথম মাসে তার বিল এসেছিল 1.5 লক্ষ টাকা, আর এই মাসে আসে 3 লক্ষ, যা দেখে ত্রিপাঠী তো মাথায় ঘুরে যায়। সাথে সাথেই অফিসে গিয়ে সে তাদের কমপ্লেন দেয়, বলে স্যার এত টাকা তো আমার ফ্যাক্টরির কামাইও নেই যত টাকা বিল এসে বসে আছে। তাছাড়াও প্রথম মাসের বিল দেখে আমি আপনাদের কমপ্লেন তো দিয়েছিলাম যে আমার সাপ্লাইটা 5 কেভি থেকে নামিয়ে 3 কেভিতে করে দেওয়ার জন্য, আপনারা সেটাও করেননি। এখন আমি কি করব? অফিসের লোকগুলো সেম ওরকমই, যেরকম বর্তমানে অফিসের লোকগুলো হয়, অনেকটাই কামিনা আর কি। বলে এইসব তো অনেক লম্বা প্রসেস, এর জন্য সময় তো একটু লাগবেই। আর তাছাড়াও তোমার ফ্যাক্টরিতে এত বড় বড় মেশিন চলছে না, তার জন্য বিল তো একটু বেশি আসবেই। আচ্ছা ঠিক আছে, বিল বেশি আসছে তো এক কাজ করি, আমরা মিটারে ছোট একটা চেক মিটার লাগিয়ে দিচ্ছি। যদি মিটারে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে চেক মিটার সেটা ধরে নিবে, ওখানে চেক মিটারে আসল বিলটাই উঠবে। শুনে ত্রিপাঠী বলে, জি স্যার আপনারা ওইটা করুন, দয়া করে যে কোনোভাবে এটার ব্যবস্থা করে দিন বাস। এরাও কথা মতো সেটাই করে, চেক মিটার একটা লাগিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নটি এসকে এবং ত্রিপাঠীকে নিয়ে বোটে করে একদম সমুদ্রের মাঝখানে এসেছে। এখানে নিয়ে এসে দুজনকে বলতে শুরু করে, আমি জানি তোমরা দুজনে আমাকে পছন্দ করো, তাই আমি ভেবে নিয়েছি 1 সপ্তাহ তোমার গার্লফ্রেন্ড হব আর অন্য সপ্তাহ তোমার গার্লফ্রেন্ড। এভাবে দুজনের গার্লফ্রেন্ড হয়ে 2 সপ্তাহ দুজনের সাথে সময় কাটাবো। এরপর দুজনের মধ্যে যার সাথে আমার পড়বে, যাকে আমার ভালো লাগবে, আমি তাকেই বিয়ে করব। চলো রাজি হলে হাত মেলাও। এসকে এবং ত্রিপাঠীও না চাইতে হইতে রাজি হয়। তারপর তাদের মধ্যে ট্রস হয় যে প্রথম সপ্তাহ নটি কার গার্লফ্রেন্ড হবে। অবশ্য ট্রসের মধ্যে এসকে জিতে, তাই এখন থেকে 1 সপ্তাহ নটি এসকের গার্লফ্রেন্ড হয়ে সময় পার করবে। দেখতে দেখতে গানে গানে নটি এবং এসকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সময়টা শুরু হয়। আর যেভাবে গানে গানে তাদের সময়টা শুরু হয় না, ওইভাবে গানে গানে গিয়ে শেষ হয়। তারপর শেষ দিন গিয়ে এসকে নটির থেকে জিজ্ঞাসা করে যে তো কি ভাবলে, বন্ধু থেকে অন্য কিছু হতে পারলাম কি? নটি বলে, আরে দাঁড়াও, এখনো তো ত্রিপাঠীর সময়টাও তো বাকি আছে তাই না, তাকেও সুযোগ দিই, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। কথা মতো পরবর্তী দিন থেকে শুরু হয় ত্রিপাঠীর সপ্তাহটা, অর্থাৎ আজ থেকে পরবর্তী 1 সপ্তাহ নটি এবং ত্রিপাঠী একজনের জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সপ্তাহের শুরু হতেই ত্রিপাঠী নটির অনেকটাই কেয়ার করতে শুরু করে, তাকে খাবার বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে এদিক সেদিক ঘুরতে নিয়ে যায়। সারাটা দিন সারাটা মুহূর্তই সে তার সাথে সময় কাটায়। এভাবে কয়েকদিন পার হতে একটা জিনিস দেখে আমরা যতটুকু বুঝতে পারি, নটি আসলে আগে থেকে ত্রিপাঠীকে পছন্দ করে। হাসি খুশি এবং কেয়ারিংয়ের মধ্য দিয়ে ত্রিপাঠী এবং নটির সপ্তাহটাও শেষ হয়। সাথে এইখানে এসে আমাদের এটাও ক্লিয়ার হয়ে যায় নটি আসলে দুজনের মধ্য থেকে ত্রিপাঠীকে তার লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করতে যাচ্ছে। সুন্দর চাঁদের আলোতে দুজন তাদের পছন্দের জায়গায় বসে গল্প করছে। ঠিক ওই মুহূর্তেই এসকে তার কাজ শেষ করে ওই পথ দিয়ে তার বাড়ির দিকে ফিরছিল। মাঝ রাস্তায় তার একটু হিসু ধরাই সে তাড়াতাড়ি বাইক থামিয়ে ওখানেই একপাশে দাঁড়িয়ে কাজ সারছিল। আর কাজ শেষ করে যখনই সে এখান থেকে যাবে, তখনই সে দূর থেকে দেখতে পায় নটি এবং ত্রিপাঠী একজন আরেকজনকে কিস করছে। বেশ, এই দৃশ্য দেখে তার হালত কেমন তা তো আন্দাজি করতে পারছেন। বেচারা এই দৃশ্য দেখে এতটাই কষ্ট পায়, এর পরের দিন থেকে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। এসকে তাদের দুজনকে দেখার পরও আর তাদের সামনে আসে না। এরই মাঝে একদিন আবার আমরা দেখি ত্রিপাঠী এবং নটি তারা আবারও বিদ্যুৎ অফিসে গিয়ে হাজির। কারণ এই মাসে তার ফ্যাক্টরির বিল এসেছে কত জানেন? 54 লক্ষ টাকা। ত্রিপাঠী এসে এদের সাথে রেগে যায় যে কি হচ্ছে কি এগুলো। এরা বলে, কি আর করার, আমরা তো চেক মিটার লাগিয়ে দিয়েছি, চেক মিটারই তো রিডিং করে সঠিকটা জানিয়েছে।
এখন বিল যেহেতু চেপে গেছে তাহলে তোমাকে টাকাগুলো পরিশোধ করতে হবে। ত্রিপাঠী বলে, কি মাথা খারাপ হয়েছে? 54 লক্ষ টাকা আমি কোত্থেকে দিব? আমি নিজেকে বিক্রি করলেও তত টাকা পাবো না। আর আপনারা এটা বলছেনই বা কোন মুখে? 54 লক্ষ টাকার বিল, এটা কি মেনে নেওয়ার মতো? অফিসের লোকগুলো বলে, কিছু করার নেই স্যার, যত টাকা বিল এসেছে এগুলো তো দিতেই হবে, না হলে আমাদেরও আর কিছু করার নেই, ফ্যাক্টরির লাইন কেটে দেওয়া ছাড়া। ত্রিপাঠী একদম টেনশনের মধ্যে পড়ে যায়, এখন কি করবে। তাই দুজন তারা সিদ্ধান্ত নেয় এই বিষয়ে একবার এসকের সাথে গিয়ে কথা বললে কেমন হয়। পরবর্তী সিনে তারা এই বিষয়ে কথা বলার জন্য এসকের কাছে গিয়ে হাজির। তাছাড়াও আজ ছিল নটির জন্মদিন। তার প্রতিটা জন্মদিনে এসকে তাকে প্রতি বছরই কিন্তু এই বছর আর করে না। এমনকি এসকে তাদের সাথে তেমন একটা ভালো বিহেভও করছে না, উল্টো খোঁচা দিয়ে দিয়ে বলে যে তোমাদের বিয়ের ডেট কি ফাইনাল হয়েছে নাকি এখনও হানিমুন চলছে। এত কিছুর পরও ত্রিপাঠী এসকে তার সমস্যার কথা জানাতে চাইলে এসকে বলে আমি জানতাম তুই আমাকে ছাড়া কিছু করতে পারবি না, সবসময় আমার সাহায্য নিয়ে তো এত দূর এসেছিস, কিন্তু এইবার আমি পরিষ্কার বলে দিচ্ছি টাকা ছাড়া আমি আর কাউকে সাহায্য করতে পারবো না। আমি তো এটাও আগে থেকে জানতাম এইসব ফ্যাক্টরি চালানো এটা তোর দ্বারা সম্ভব না। এক কাজ কর, এই ফ্যাক্টরি ম্যাক্টরি সব কিছু বন্ধ করে দিয়ে ইন্স্যুরেন্সের যে টাকাগুলো পাবি না ওগুলো গিয়ে শান্তিতে জীবন কাটা গিয়ে। এইভাবে আরও অনেক কিছু বলেই এসকে ত্রিপাঠীকে অনেক অপমান করে। তাই নিরাশ হয়ে কান্না করতে করতে নটি এবং ত্রিপাঠী সেখান থেকে ফিরে যায়। অন্যদিকে বিল জমা না দেওয়াতে অফিসের লোকগুলো ত্রিপাঠীর লাইন কেটে দিয়েছে। ত্রিপাঠী অনেকজনের কাছে গিয়ে হাত পাতে, কিন্তু কেউই তাকে সাহায্য করতে রাজি না। ওদিকে তার মা বাবা তো ছেলের থেকে অনেক বড় একটা আশা নিয়ে বসেছিল যে ছেলে আমাদের এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা ফ্যাক্টরির মালিক হলো, আমাদের তো আর কোনো টেনশনই রইল না। তারা তো এসব নিয়ে গল্প করছে, কিন্তু তারা তো আর এটা জানে না যে ছেলের উপর দিয়ে কি যাচ্ছে। তারপরও ছেলের মন খারাপ দেখে তার বাবা তাকে সান্ত্বনা দেয় যে বেটা দেখো, জীবন চলার পথে নানা রকমের বাধা বিপত্তি এগুলো আসবে, মন খারাপ করে লাভ নেই, সবকিছু উপেক্ষা করেই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর আমরা তো তোমার সাথে আছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা এসব বলে সান্ত্বনা দিলেও কিন্তু ত্রিপাঠীর এত মেহনত এত পরিশ্রম নিমিষের মধ্যেই শেষ। তাই সে কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছে না। ফ্যাক্টরি তো একদমই বন্ধ হয়ে গেছে, যার জন্য ত্রিপাঠী অনেকটা ভেঙে পড়েছিল। উপর থেকে আবার মানুষের দেওয়া লোন, ইন্স্যুরেন্সের টাকা, এইসবের মধ্যে বেচারা এমনভাবে ভেঙে পড়ে এখান থেকে ওঠার কোনো উপায় দেখছিল না। সিন শিফট হয় পরবর্তী দিন। দেখা যায় একটা নদী থেকে পুলিশরা ত্রিপাঠীর স্কুটিটা উদ্ধার করছে। সেখানে মিডিয়া, পুলিশের লোক, সাধারণ লোকজন সবাই এসে জড়ো হয়েছিল। আর সবারই ধারণা ত্রিপাঠী বাইক সহ এখানে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। ও সময় এসকে সেই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিল, আর ত্রিপাঠীর বাইকটা দেখার সাথে সাথে সে চিনে যায় যে এটা তো ত্রিপাঠীর স্কুটি। এটা দেখে এসকের পায়ের নিচ থেকে তো মাটি সরে যায়। সাথে সাথে তার চোখের সামনে ওই সিনগুলো ভাসতে শুরু করে যে সে ত্রিপাঠীকে কতটাই অপমান করেছিল। পরবর্তী সিনে সে ত্রিপাঠীর বাসায় যায়, যেখানে ত্রিপাঠীর আত্মার শান্তির জন্য অনুষ্ঠান চলছিল। ছেলেকে এইভাবে হারিয়ে বাবা অনেকটাই ভেঙে পড়েছে। এসকে যায় তার বাবার সাথে কথা বলতে। ত্রিপাঠীর বাবা এক বুক অভিমান করে বলে, আমার ছেলে হচ্ছে একটা কাপুরুষ, যারা সমস্যার সমাধান করতে পারে না এরকম কাজ করে বসে তাদেরকে তো এইটাই বলে, তাই না বেটা? অর্থাৎ এইসব সে মন খারাপ করে বলে আর কি। বলতে বলতে অনেক কান্নাও করছিল, ছেলেকে অনেক ভালোবাসে তো এই জন্যই। পুলিশও এসে জানায় তারা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু তারা এখনও ত্রিপাঠীর বডিটা উদ্ধার করতে পারেনি। উপর থেকে এত বড় একটা নদী, তাই বডিটা খুঁজে পাওয়া সম্ভব হবে কিনা তাও তারা গ্যারেন্টি দিতে পারছে না। তাই পুলিশও অ্যাক্সিডেন্টের একটা রিপোর্ট বানিয়ে যে ত্রিপাঠী অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকমই, সেটাতে তারা পরিবারের সাইন নিতে এসেছে। কিন্তু ওই মুহূর্তে নটি এসে বলতে শুরু করে যে না, ত্রিপাঠী অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তাকে মার্ডার করা হয়েছে। আর তার মার্ডারের একমাত্র দায়ী হচ্ছে ওই বিদ্যুৎ কোম্পানি এবং সেই লোকগুলোই যাদের কাছে সে সাহায্যের জন্য বারবার গিয়ে হাত পেতেছিল। এতগুলো টাকার বিল তুলে দিয়ে ত্রিপাঠীকে মানসিকভাবে একদমই ভেঙে দিয়ে তাকে এটা করতে যারা বাধ্য করেছে তারাই তার মৃত্যুর জন্য দায়ী। কিভাবে একটা মানুষের 54 লক্ষ টাকার বিল আসতে পারে আপনারাই বলুন। এসব কিছু শুনে এসকেও একদমই শখ। তাই সে নটিকে গিয়ে জিজ্ঞাসা করে যে ভিতরে তুমি এগুলো কি বলছিলে? আমি জানি আমার বন্ধু কখনো এমন কাজ করতে পারে না, তাকে আমি ভালো মতো চিনি। নটি রেগে গিয়ে বলে, খবরদার তুমি তাকে বন্ধু বলবে না, একবার তার কথা তুমি ভেবে দেখেছিলে? ওই লোকগুলোর অফিসে গিয়ে গিয়ে সে কতই না চক্কর কেটেছিল, তোমার কাছেও তো একটু সাহায্যের জন্য হাত পাততে গিয়েছিল, কিন্তু তুমিও তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। তুমি তো তার কষ্টটা দেখোনি, কিন্তু আমি দেখেছি। এসব কিছু আর সহ্য করতে না পেরেই বেচারা নিজেকে শেষ করে দিয়েছে।
এভাবে সবকিছু জানতে পেরে এসকের মন একদমই খারাপ হয়ে যায়। বন্ধুর জন্য সে এতটাই কান্না করে যা বলে বোঝানোর মতো না। মানে টোটাল সবকিছু মিলিয়ে এই সিন দেখে চোখে যে জল আসবে ওটা কনফার্ম। যাই হোক, সবকিছুর পর এসকে সিদ্ধান্ত নেয় সে তার বন্ধুর ইনসাফের জন্য লড়বে। যেই বিলের জন্য তার বন্ধু আজ তাদের মধ্যে নেই, এসকে সেই রহস্যটা বের করে দোষীদেরকে শাস্তি পাওয়াবেই। আর এই অফিসের লোকগুলো কিভাবে মানুষদের সাহায্য করার নামে গলা কাটছে ওটাও সে সবার সামনে নিয়ে আসবে। পরদিন নিউজ পেপারের মাধ্যমে সে এই খবরটা সব জায়গায় ছড়িয়ে দেয় যে ত্রিপাঠীর মৃত্যুর আসল কারণ কি। এইসব দেখে বিদ্যুৎ অফিসের লোকগুলোরও তো মাথা খারাপ। তবে নটি এখনও মনে করছে এসকে হয়তো এইসবও টাকা কামানোর জন্য করছে। তবে এসকে পরিষ্কার জানিয়ে দেয় এইসবের সাথে যারা জড়িত, যাদের কারণে তার বন্ধুর এমন হালত হয়েছে, তাদের সে এমন অবস্থা করতে চলেছে পিছন দিয়ে একেবারে লাল সুতা বের করে ছাড়বে। বলে কেস জিতি বা না জিতি তাদের ধান্দা বন্ধ করে ছাড়বো ওটা 100%। সাথে সাথেই এসকে কেস রিলেটেড তার মতো করে ইনভেস্টিগেশন করতে শুরু করে। প্রথমত সে এই কেস রিলেটেড অনেকগুলো প্রমাণই এক জায়গায় কালেক্ট করে যেগুলো তার পরবর্তী কাজে লাগতে পারে। সাথে এরই মাঝেই ওই অফিসে গিয়ে ওইখানে লোকগুলোকেও একটু টাইট দিয়ে আসে যে বেটা ভালোভাবে একটু রেস্ট করে নাও, আগামী কয়েকদিন তোমাদের ঘুম হারাম হতে চলেছে। এসকের এসব কিছু দেখে নটিও তাকে ক্ষমা করে দেয়। সাথে এই কেসে সেও এখন তার পাশে গিয়ে দাঁড়ায়, তাকে সাহায্য করতে শুরু করে। এরই মাঝে তাদের বন্ধুত্বটাও আবারও আগের মতো হয়ে যায়। প্রথমতই এসকের লক্ষ্য ছিল এই কেসটাকে সে হাইকোর্ট অবধি নিয়ে যাবে। তবে এইটার জন্য তাকে আগে লোকাল কোর্টে আবেদন করতে হবে, ওখান থেকে অনুমতিটা পাশ করতে হবে। তাই সে বর্তমানে এটাই করছে। এসকে সরাসরি তাদের হুমকি দেয় যে ভেবেছিলাম শুধুমাত্র একজনের জন্য লড়াই করব, আমার বন্ধুর জন্য, কিন্তু এখন ভাবছি না, আমি ও সকল মানুষদের জন্য লড়ব যারা এরকম অতিরিক্ত বিলের চক্করে পড়ে এইসব অফিসের লোকগুলো দ্বারা হয়রানি হয়ে চলেছে। প্রতিটা মানুষের প্রতিটা হয়রানির জবাবই তাদের দিতে হবে। এইভাবে এসকের এই সব কথাগুলো ভিডিও করে মুহূর্তে নেটের মধ্যে ভাইরাল হয়ে যায়। রাতারাতি তার এই ভিডিও সবার মাঝে ছড়িয়ে পড়ে। এরই সাথে এসকে একটা জিনিসের ব্যবস্থা করে, যেটা ছিল এখন পর্যন্ত যারা যারা এরকম অতিরিক্ত বিলের শিকার হয়েছে তাদের কাছ থেকে সবারই ডিটেলস কালেক্ট করা। সবাইও এসকের কাছে তাদের কাগজপত্র সবকিছু নিয়ে এসে তাদের জমা দেয়। নিউজ পেপার, নিউজ চ্যানেল সব জায়গায় খবর ছড়িয়ে পড়ে যে এসকে এরকম একটা অফিসের বিরুদ্ধে কেসে নেমেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অফিসের নাম আর কিসের অফিস ওই ওয়ার্ডগুলো কিন্তু কিছু সমস্যার কারণে উচ্চারণ করা যাবে না, তাই আপনাদের বিষয়টা একটু বুঝে নিতে হবে। এসকে তো ত্রিপাঠী এবং সবার মেয়ের জন্য এইসবই করছিল। ঠিক ওই সময় আমাদের অন্যদিকে একটা হসপিটালের সিন দেখানো হয়, যেখানে আমরা একটা শকিং করা বিষয় দেখি। একই ত্রিপাঠী তো এখনও বেঁচে ছিল। শহর থেকে দূরে এই হসপিটালে তার ট্রিটমেন্ট চলছে। যদিও এতদিন সে অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু আজ সে হুঁশে ফিরে এসেছে। ডক্টর এসে ত্রিপাঠীকে তার ব্যাপারে জানতে চায়, তার নাম কি, কোত্থেকে এসেছে, কিভাবে এমনটা হয়েছে, ওই সব কিছু আর কি। কিন্তু ত্রিপাঠী তাদের আসল পরিচয়টা দেয় না, যদি চেনে ফেলে তাই জন্যই। অন্যদিকে এসকে তো ফাইনাল মাঠে নামার জন্য ফুললি প্রিপারেশন নিচ্ছিল। ললিপপ টানতে টানতে সেই অফিসে গিয়েও হাজির যাদের বিরুদ্ধেই তার যুদ্ধটা। এইখানে এসে ম্যানেজারকে বলতে শুরু করে, আমায় চিনতে পেরেছেন স্যার? ম্যানেজার বলে, কেন চিনতে পারবো না, তুমি তো এখন সব জায়গায় ভাইরাল, আমি জানতাম আমার কাছে তুমি আসবেই। বলো কত টাকা চাও এসব এইখানে শেষ করার জন্য? যাও, 10 লাখ টাকা দিচ্ছি, সব শেষ করো এখানেই। এসকে বলে, ছোট মুখে বড় কথা স্যার, সব কিছুর দাম যে এত পরিমাণে বেড়েছে না, 10 লাখ টাকা দিয়ে কি আর হবে? এর মধ্যে আবার মাঝে মাঝে আমাকে ললিপপও খেতে হচ্ছে, তাই টাকার অ্যামাউন্টটা যদি একটু বাড়তো তাহলে এই গরিবের জন্য একটু ভালো হয় আর কি। ম্যানেজার বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি তো তুমি কীরকম, আর টাকার জন্য আমার কাছে আসবে সেইটা, যাও 20 লাখ দিলাম। এইখানে এসকে ম্যানেজারটিকে বলে, স্যার কখনো কি এটা গুনে দেখেছেন আপনাদের এই অফিসে কতগুলো বাল্ব আর কতগুলো লাইট ফ্যান আছে? ম্যানেজার বলে, কি যা তা বলছো এসব? এসকে বলে, শুরু করে দিন স্যার, গুনা শুরু করে দিন, কারণ এরপর থেকে সব কিছু একদম হিসাবে হিসাবে চালাতে হবে আপনাদের। বলেই এসকে সেখান থেকে বেরিয়ে যায়। এরই সাথে পুরো এলাকায় যাদের যাদের কাছে যতগুলো ফিউজ বাল্ব ছিল সবগুলো এসকে কালেক্ট করে সেগুলো সোজা ওই অফিসে পাঠিয়ে দেয়। মানে এটা তাদের সংগ্রামের একটা চিহ্ন মাত্র। তারপর থেকে শুরু হয় আসল খেলা, যেটা চলবে এখন হাইকোর্টে। এসকে এবং সবাই মিলে পৌঁছে যায় হাইকোর্টে। এসকের জন্য হাইকোর্টে এটাই ছিল প্রথম কেস, তাও আবার প্রতিপক্ষ এত বড় একটা কোম্পানি, তাই টক্করও হবে জবরদস্ত। এসকের এইটা নিয়ে একটু সংকুচিত ছিলই। এইসব নিয়ে ভেবেই কোর্টের ভিতরে আসতেই তার এখানে দেখা হয় তার অপোজিট লয়ারের সাথে, অর্থাৎ এই মেয়েটা ওই কোম্পানির পক্ষে হয়ে কেসটা লড়বে। এর নাম হচ্ছে নিহা। প্রথমে আগে সে এসকে বড় বড় ডায়লগ ঝেড়ে দেয়, বলে আগে তোমাকে কেসটা ভালো মতো হারিয়ে নিই,
তারপর না হয় কোনো কফি শপে বসে তোমার সাথে আড্ডা দেওয়া যাবে, ওখানে পরিচয় হওয়া যাবে। এসকে বলে, ম্যাডাম এটা উত্তরাখণ্ড, এখানে কফি পাওয়া যায় না, এখানে চা পাওয়া যায়, তাও আবার একদম কাড়াক। আর বাকি রইল কেস জেতা এবং হারা। যদিও আমি কেসটা হেরে যাই, তাহলে আমার পিছনে যে 4 কোটি জনগণ দাঁড়িয়ে আছে না, তারা আপনাকে অত সহজে কেসটা জিততে দিবে না। এভাবে এসকে ডায়লগের মাঝে উল্টো ডায়লগ ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শুরু হয় কেসের শুনানি। এসকে বলতে শুরু করে যে বর্তমান জীবনে আমাদের জন্য বিদ্যুৎ কতটা প্রয়োজনীয় একটা জিনিস, যার জন্য সরকারও বিদ্যুৎ সাপ্লাইকে ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু বর্তমানে এটার উৎপাদন এবং বিতরণ দুটোই হয়ে গেল মানুষের বিজনেস। আর আমার ক্লায়েন্ট ত্রিপাঠী এই বিজনেসেরই শিকার হয়েছে। কিছুদিন আগে সে নিজেকে শেষ করে দিয়েছে, যার একমাত্র কারণ হচ্ছে এই কোম্পানির পাঠানো এত বড় অঙ্কের মন গড়া এই বিলটা। বারবার এত টাকার বিল পাঠিয়ে তারাই আমার ক্লায়েন্টকে ভিতর থেকে একদম ভেঙে দিয়েছিল, যার কারণে কোনো উপায় না দেখে এক পর্যায়ে সে এটা করতে বাধ্য হয়। তাই আমি এই কোম্পানির পর্যাপ্ত পরিমাণ শাস্তি চাই। আমাদের দাবি তাদের লাইসেন্স যেন বাতিল করে দেওয়া হয়। এসকে এসব বলে তো ঠিক, কিন্তু অপোজিট সাইডের নেহাও কিছুতে কম যায় না। সেও তার মতো করে কোম্পানিটাকে বাঁচানোর জন্য এসকের সাথে টক্কর দিয়ে যাচ্ছে। তার কথা হচ্ছে এটা তো অনেক পুরনো একটা কোম্পানি, এর আগে কোনোদিন এদের জন্য এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আজ কেন এরকম হবে? এরা নিশ্চয়ই এদের নাম বরবাদ করার জন্য একটা মন গড়া নাটক সাজাচ্ছে। আমি মানছি ত্রিপাঠীর মৃত্যু হয়েছে, কিন্তু এর জন্য দায়ী কোনো কোম্পানি না। দেখুন এই পেপারগুলো দেখুন, সে এখন পর্যন্ত 1 টাকা পর্যন্ত বিল দেয়নি। তা আমি এখন উল্টো ওই কোম্পানির পক্ষ হয়ে ত্রিপাঠীর উপরেই উল্টো মানহানির মামলা লাগাচ্ছি। এসকে বলে, আমার ক্লায়েন্ট ত্রিপাঠী অনেক আগেই অফিসের লোকগুলোকে বলেছিল যে তার বিদ্যুৎ সাপ্লাই যেন 5 কেবিএস থেকে নামিয়ে 3 কেবিএস এ করে দেওয়া হয়। তারাও এটা করে দেয়নি, তাই তো আমার ক্লায়েন্টও কোনো বিল দেয়নি। নেহা বলে, সে যে কেবিএস কমানোর জন্য যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিল ওটার মধ্যে অনেকগুলো কলাম ফিল আপ করা ছিল না, যার কারণে তার সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা যায়নি। এসকে বলে, স্যার একটা বিষয় ভালো মতো দেখুন, যদি কোনো ভোক্তা বাধ্য হয়ে ওই কোম্পানিতে কোনো কমপ্লেন দিতে যায়, তাহলে তাদের হাতে আগেই 8 পেজের এত বড় একটা ফর্ম ধরিয়ে দেওয়া হয়। মানে আগে এটা ফিল আপ করো, তারপরে কমপ্লেন জমা দাও। এখন এটা ফিল আপ করতেও 1-2 ঘন্টার কম সময় লাগে না। তাই এত বড় একটা ফর্ম, এর মধ্য থেকে 2-1টা লাইন বাদ যাওয়াটা ওটা তো স্বাভাবিকই। মায়ের নাম, বাপের নাম, বাপের দাদার নাম সব কিছু এই ফর্মে তুলে দেওয়া হয়েছে। এখন কমপ্লেনের সাথে এদের সম্পর্ক কি? তাই এগুলো বাদ যাওয়াটাও তেমন দোষের কিছু না। এভাবে এসকে এবং নেহার মধ্যে জবরদস্ত টক্কর চলছে। তাই এক পর্যায়ে কোর্টও আজকের মতো এখানে সমাপ্তি করে। পরবর্তী শুনানি কাল। এসকের কথাবার্তা এবং তার লড়াই দেখে সকল জনগণ এখন তার পক্ষে। সবার কমপ্লেন হচ্ছে সাপ্লাই তো তারা ঠিকমতো পাচ্ছেই না, উপর থেকে মন গড়া বিল, দিনে 1 ঘন্টা কারেন্ট থাকলে 10 ঘন্টা থাকে না। তাই এটার সবাই কোনো একটা সলিউশন চাই। যাই হোক, এইভাবে ধীরে ধীরে ওই কোম্পানিটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাদের নিয়ে এত কমপ্লেন। তাই এক পর্যায়ে না চাইতেও কোম্পানির যে মেন ছিল, যার নাম হচ্ছে সঞ্জয়, তাকে লন্ডন থেকে দেশে আসতে হয়। পরবর্তী দিন আবার শুনানি শুরু হয়। একে একে সবাইকে কোর্টে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ত্রিপাঠীর ফ্যাক্টরির যে ম্যানেজারটা ছিল, সে বলে আগের মাসের তুলনায় এ মাসে তো কাজ একটু কমই হয়েছে, মেশিনও কম চলেছে, কিন্তু তারপরও 54 লক্ষ টাকার বিল। এটা দেখে তো আমাদের সবার মাথা ঘুরে গিয়েছিল। এরপর এসকে ওই কোম্পানির মালিক সঞ্জয়কে কাঠগড়ায় নিয়ে আসে। বলে, সঞ্জয় সাপ, এখন আপনাদের কথা এত কিছু একটা ভুল মিটারের জন্য হয়েছে, তাই তো? যদি এটা ভুল মিটারের জন্য হয়ে থাকে, তাহলে আমার ক্লায়েন্ট যখন প্রথমের 1.5 লক্ষ 3 লক্ষ টাকার বিলের কমপ্লেন নিয়ে আপনাদের অফিসে গিয়েছিল, তখনই তো ভুল মিটারটা চেঞ্জ করে দিলে তো সবকিছু সমাধান হয়ে যেত। কিন্তু আপনাদের লোকগুলো সেটা না করে উল্টো ওইখানে আরেকটা চেক মিটার লাগিয়ে দেয়। কেন? তারা এটা কেন করলো? আপনাদের কাছে কি কোনো মিটার ছিল না? আইন অনুযায়ী এরকম যে কোনো অফিসের মধ্যেই 2 লাখ মিটার আগে থেকে মজুদ থাকতে হয়, এবং সেগুলো আছেও। তাহলে তারপরও তারা এটা করলো না কেন? এইখানে সঞ্জয় বলে, ইউরোনার, আমাদের যে সেক্টরটা সেটা হচ্ছে একটা লস মেকিং সেক্টর, যার একমাত্র কারণ হচ্ছে অপব্যবহার এবং বিদ্যুতের চুরি। এক্সাম্পল হিসেবে সঞ্জয় এখানে অনেকগুলো ফটো দেখায় যেখানে অবৈধ লাইন টেনে বিদ্যুতের চুরি করা হচ্ছে। তো সঞ্জয়ের কথা হচ্ছে তারা দিন-রাত 24 ঘন্টা যাদের জন্য মেহনত করছে, তারাই এগুলো অপব্যবহার, এগুলো চুরি করে তাদেরই লস করে যাচ্ছে। এখন এমনটা চলতে থাকলে তাদেরও তো আর কিছু করার নেই। এইভাবে সঞ্জয় উদাহরণ দিয়ে যাচ্ছে। আর তার কথাগুলো শুনে এসকের অবস্থা দেখেন। বলে, এই গরিব লোকের জীবনের কাহিনী শুনে তো আমার চোখে জল চলে এসেছে। ইউরোনার, এই কোম্পানি তাদের অফিসে কাজ করা 800 কর্মচারীকে ফ্রিতে বিদ্যুৎ সাপ্লাই দেয়, আর অন্যদিকে গরিব মানুষের ঘরে কোনো বিদ্যুৎই নেই, যার আসল হকদার কিনা হচ্ছে তারাই। এরপর এসকে সঞ্জয়কে জিজ্ঞাসা করে, ভোক্তাদের দেওয়া কমপ্লেনগুলো আপনার কাছে কয়টা পৌঁছায়? সঞ্জয় বলে,
ওইগুলো দেখাশোনা করার জন্য আমার হুনহার টিম রয়েছে, এসবের তারাই দেখাশোনা করে। এসকে বলে, তাইলে দেখুন তো একটু আপনার সেই হুনহার কর্মচারীগুলো এই কেসটা কিভাবে হ্যান্ডেল করতে চেয়েছিল। এই বলে এসকে সবার সামনে ওই ভিডিওটা প্লে করে দেয়, যেটা ওই দিন অফিসের ম্যানেজার তাকে ডেকে ললিপপ খাওয়ার জন্য 20 লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিল। অর্থাৎ এসকে সব কিছু ওই দিন ভিডিও করে নিয়েছিল। এভাবে এসব সবার সামনে নিয়ে আসায় এদের তো এখন জামা প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা। এরপর এসকে একে একে সঞ্জয়ের কাছ থেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে, যার মধ্যে দারুণ একটা প্রশ্ন ছিল, মিটারের ভিতর ছোট যে একটা মিটিমিটি করে লাইট জ্বলে সেটা কি জন্য জ্বলে। সঞ্জয় বলে, এটা কনজিউমারের ভালোর জন্যই, মিটার যে ঠিকঠাকভাবে চলছে এর জন্য ইউজ করা হয়। এসকে বলে, না না, এটা শুধুমাত্র কনজিউমারকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। এইসব প্রশ্নের নিহা রেগে গিয়ে বলে, ছোট সামান্য একটা লাইটের সাথে এই কেসের কি সম্পর্ক। এসকে বলে, আচ্ছা আছে, সম্পর্ক আছে, আর কি সম্পর্ক একটু পরে বুঝতে পারবে। আবার সে সঞ্জয়কে জিজ্ঞেস করে, এই ছোট্ট লাইটটার জন্য কনজিউমারের পার ডে কত টাকা মতো খরচ হয়। অর্থাৎ এই ছোট্ট লাইটটাও তো বিদ্যুৎ টানে, তাই না, ওইটারই খরচ আর কি। সঞ্জয় বলে, এই তো মাত্র 5 পয়সা মতো হবে আর কি। এসকে বলে, 5 পয়সা একদিনের, আর টোটাল ভোক্তা হচ্ছে 4 কোটি মতো, তাহলে সব মিলিয়ে টোটাল কয় টাকা মতো হয়। সব রান ফিগার হিসাব করে বছরের হিসাবটা আমি বলছি। এই ছোট্ট একটা লাইট থেকে আপনার কোম্পানি বছরে 73 কোটি টাকা ইনকাম করে, যে লাইটের কিনা কারো কোনো প্রয়োজনই নেই। এটি শুধুমাত্র অন্ধকারের মধ্যে মিটারের অবস্থান বোঝানোর জন্য ইউজ করা হয়, যার কিনা তেমন কোনো ব্যবহারই নেই। এবার আপনারা সবাই দেখুন, ছোট্ট একটা অপ্রয়োজনীয় লাইট থেকে তারা বছরে কোটি কোটি টাকা ইনকাম করে যাচ্ছে, কিন্তু তারা যে একজন ভোক্তার একটা ভুল মিটার চেঞ্জ করে দিবে ওটার জন্য তারা হাজারবার ভাবে। ওটার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থেকে আমাদের তাদের ফর্ম ফিল আপ করে যেতে হয়। আবার তার মধ্যে যদি দু একটা লাইন মিস যায় তাহলে সেটা অনুমতি পায় না। আবার এইসবের চক্করে যদি একজন মাসুমও মারা যায় না, তাহলেও তাদের কিছু যায় আসে না। এভাবে আজকে এমন এমন সব কথা বলে এক এক করে এমন এমন প্রমাণ রাখে, তাদের মুখ দিয়ে তো আর কোনো কথা বের হচ্ছে না। জাজু সিদ্ধান্ত দেয় সবকিছু বিবেচনা করে ফাইনাল ডিসিশন কালকে শোনানো হবে। সিনটাও আজকের মতো ওখানে কাট হয়ে আমাদের পরবর্তী দিন নিয়ে যাওয়া হয়। সবার মাঝে কেসটা নিয়ে তুলপাড়, কি হবে এখন, ফাইনাল ডিসিশন কি আসবে। এসকে এবং নিহাও আবারও আদালতে তাদের লড়াই নেমে পড়ে। এখানে এসকে একটু মন খারাপ করে বলে, এই কেসে আমি আমার হার মেনে নিচ্ছি। এখন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে যা যা কিছু বলেছি সব কিছু আমি সত্য বলেছি। আর আজ এই কেসের সবচেয়ে বড় সত্য, ত্রিপাঠী, আমি তাকে এখানে নিয়ে আসতে যাচ্ছি। বলতেই এইখানে দেখা যায় আদালতে ত্রিপাঠী এসে হাজির। সবাই ত্রিপাঠীকে এইভাবে জীবিত দেখে সবার তো একদম হুঁশি উড়ে যায়। তো এইটা দেখে এখন অপোজিট লয়ার নেহাও নতুন করে কিছু একটা বলার জোর পেয়ে যায় যে, ইউরোনার দেখুন, এতক্ষণ এরা সবাই মিলে নাটক করে যাচ্ছিল। ত্রিপাঠী বেঁচে থাকার পরও তার মারা যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে আমার ক্লায়েন্টকে তারা হয়রানি করেছে, তাই তাদের বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ শাস্তির ব্যবস্থা করা হোক। তো জাজ এখানে ত্রিপাঠীকে জিজ্ঞাসা করে যে এই ব্যাপারে আপনার কিছু বলা আছে কিনা। কাঠগড়ে দাঁড়িয়ে ত্রিপাঠীও বলে, লয়ার নেহা যা বলছে ও সব কিছু আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি কোনো মিথ্যাবাদী বা কোনো ফ্রড না। নিজেকে শেষ করে দেওয়ার জন্য নদীতে আমি ঝাঁপ দিয়েছিলাম ঠিকই, কিন্তু নদী আমার সব পাপ ধুয়ে মুছে আমাকে নতুন একটা জীবন দিয়ে দিয়েছে। মরতে চেয়েও আমি মরতে পারিনি। তখনই আমি ভাবলাম আমি মরলে তো একা মরে যাব, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন, আমার মতো এরকম কত লাখ লাখ ত্রিপাঠী আছে যারা সবাই কিনা এইসবের শিকার হয়ে তাদের স্বপ্ন বিসর্জন দিচ্ছে, শুধুমাত্র একটা জীবন্ত লাশ হয়ে তারা বেঁচে থাকছে। আমি চাইলে তো পারতাম সবার কাছ থেকে আড়াল হয়ে এই কেসটা সহজে জিতে যাই, তারপর আবার ইন্স্যুরেন্সের টাকা দিয়েও নতুন করে একটা জীবন শুরু করতে পারতাম। কিন্তু আমার মন তেমনটা করতে বলেনি, কারণ সত্যিটা গোপন রেখে যেটা কোনো জিত হতো না। তাই হিম্মত করে গিয়ে আমি এসকের সাথে দেখা করি। এইখানে আমরা দেখতে পাই ত্রিপাঠী আজ রাতে এসকের সাথে গিয়ে আগে দেখা করেছিল। এসকে তো তার বন্ধুকে জীবিত অবস্থায় দেখে তাকে জোরে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। তারপর কি আর, দুজন সব কিছুই একজন একজনকে খুলে বলে। যাই হোক, প্রেজেন্টে আসা যাক। ত্রিপাঠী তার মনের সব দুঃখগুলো সবার সামনে খুলে বলে, সাথে বলে, হ্যাঁ, এই 54 লক্ষ টাকার এত বড় বিলের জন্য আমি এমনটা করতে যাচ্ছিলাম, যাতে আমার ইন্স্যুরেন্সের টাকাগুলো দিয়ে হলেও আমার পরিবারের কেউ না কেউ এই বিলগুলো পরিশোধ করে দিতে পারে। অভিমান করে ত্রিপাঠী বলে, আমি মনে করি সবারই ইন্স্যুরেন্স নিয়ে রাখা প্রয়োজন, যাতে করে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার চেয়ে নিজেকে শেষ করে দিয়ে তারা পরবর্তীতে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে এই মন গড়া বিলগুলো তারা পরিশোধ করতে পারে। কারণ সবার দিনটাই যে এখন এইরকমই আসলো। এইভাবে ত্রিপাঠী তার সব রাগ অভিমান সবকিছু তার সবার সামনে তুলে ধরে। আর সবকিছু জানার পর আদালতও তার ফাইনাল ডিসিশন শুনিয়ে দেয়, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ফ্রড এবং এতদিন নিজেকে গোপন রাখার জন্য
ত্রিপাঠীর 6 মাসের জেল হবে, সাথে তাকে 40,000 টাকা জরিমানাও দিতে হবে। আর ও যে তার 54 লক্ষ টাকার বিলটা না, ওটা মাফ করে দেওয়া হলো। অপরদিকে খারাপ মিটার আর মন গড়া বিল তৈরি করে দেওয়ার জন্য এই কোম্পানির ত্রিপাঠীর সাথে যে অন্যায়টা করেছে, এর জন্য তাদেরকে ত্রিপাঠীর ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দিতে হবে। এরই সাথে আবার যতগুলো ভোক্তা লয়ার এসকের কাছে এই কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে, তাদের সবারই ক্ষতিপূরণ হিসেবে তাদেরকে 50,000 টাকা করে দিতে হবে। আর যতক্ষণ তারা এটা না করবে ততক্ষণ তাদের লাইসেন্স বাতিল করা হলো। অনেক সুন্দর একটা সিদ্ধান্ত, যেটাতে সবাই অনেক হ্যাপি। সত্যেরই জয় হয়, দারুণভাবে এসকে কেসটাতে জিতে যায়, সত্যেরই জয় হয়। 3 বন্ধু তারা আবারও এক হয়ে যায়, বাবা মাও ফিরে পায় তাদের হারানো সন্তানকে। এরপর ফাইনালি আমরা দেখি একটা কফি শপের মধ্যে এসকে এবং নেহা বসে বসে কফি খাচ্ছে আর গল্প করছে। অর্থাৎ কেস লড়তে লড়তে এখন দুজনের লাইন ক্লিয়ার। তো এইভাবেই দেখতে দেখতে মুভিটাও এইখানে শেষ হয়। তো কেমন লাগলো আপনাদের আজকের এই মুভিটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। কিন্তু সাথে যাওয়ার আগে চ্যানেল সাবস্ক্রাইব না করে গেলে কিন্তু খবর আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।